বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা, ঠিক আছে ভাই, পাকিস্তানের প্রতি মানুষের একটা সফট কর্নার থাকতে পারে যে একটা সময় বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, ওইখান থেকে তাদের প্রতি একটা দুর্বল দিক থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা, বাংলাদেশের মাটিতে আপনি বাংলাদেশকে সমর্থন করতে যাচ্ছেন না, আপনি খেলার মাঠে পাকিস্তানকে সমর্থন করতে যাচ্ছেন, এমনকি পতাকা কিনে নিয়ে যাচ্ছেন। খেলা হারছেন, খেলা হারার পর আপনি কি বলতেছেন? বিডি ক্রিক টাইম এই জিনিসটা প্রচার করছে। আবার আমার কথা বিশ্বাস না হলে বিডি ক্রিক টাইম চ্যানেলে আপনি দেখতে পারেন। আপনি বলতেছেন আমরা আমাদের ভাইয়ের কাছে হারছি, এটা কোনো ব্যাপার না, আমরা হাইরেও খুশি। এই ধরনের মনমানসিকতার মানুষ বাংলাদেশে অনেক মানুষ আছেন, অনেক মানুষ, শুধুমাত্র আজকে না, বিগত বেশ কয়েক বছর ধরে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশে খেলা হয়, এই যে একটা আলগা পিঠ বাংলাদেশের মানুষ দেখায়, কেন দেখায়? কেন দেখায়? দেশপ্রেম বলে কি আমাদের কিছু আছে? খেলার প্রসঙ্গে চলে আসি। গতকালের খেলা আমরা কেন হারছি? এখন আমরা কি সিরিজটা জয়লাভ করতে পারবো? যেখানে প্রথম ম্যাচে আমরা দুর্দান্তভাবে জয়লাভ করতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয় ম্যাচে এমন কি হইলো যে আমরা দুর্দান্তভাবে পরাজিত হইলাম। যখন তারা ব্যাটিং করতেছিল, খুব সুন্দর মতো তারা ব্যাটিং করতে পারছে, প্রথম উইকেটে তাদের 100 রান নিয়ে গেল, এমনকি শান মাসুদ যে কিনা 170 স্ট্রাইক রেটে 50 করতে পেরেছিল, এমনকি নাইট রানাকে 4 ছক্কা মারতে পারলো। আমরা তো পিচ দেখলাম গ্রিন উইকেট। কিন্তু এখানে ঝলকটা, আপনি যদি মনে করেন গ্রিন উইকেট মানেই এশিয়ার মাঝখানে আপনি প্রত্যেক দিন পেস বলাররা কাঁপাই ফেলবে, ভাই সেটা সম্ভব না। গ্রিন উইকেট মানে হচ্ছে এই পিচে ক্র্যাক হবে না, আপনার পিচটাকে শক্ত করা আছে, রোল করা আছে, সুন্দর মতো ব্যাটে বল আসবে, ভালো ব্যাটিং পিচ এশিয়ান কন্ডিশনে। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে, যেটা এর আগের ম্যাচে দেখেছিলাম, নাহিদ রানা 5 উইকেট নিতে পারছে, আনপ্লেয়েবল ডেলিভারি, শুধুমাত্র পেসের কারণে। এটা মাঝে মধ্যে হবে। গ্রিন উইকেট দেখে যদি আপনি মনে করেন যে না প্রত্যেকদিন আপনি ব্যাটসম্যানকে ওড়াই ফেলবেন, সেটা সম্ভব না। পাকিস্তান দুর্দান্ত খেলছে, তবে পাকিস্তান কিছু বিতর্ক জন্ম দিছে। কোন বিতর্ক জন্ম দিল? রান আউটের যে একটা বিতর্ক। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি খেলতে নামছেন ভাই দলকে জিতানোর জন্য, ভাই ভাই করার জন্য, ভাই ভাই দেখানোর জন্য। তিনি আপনাকে আউট করবে যে কোনো ভাবে লয়ের মাঝখানে থাইকা। তাহলে আপনি কেন মাঠে গালাগালি করলেন সালমান আগা ভাই? আপনি কেন মাঠে গালাগালি করলেন? সবাই কেন ক্ষিপ্ত হয়ে গেল? অবশ্যই আপনি মুখ দিয়ে এমন কিছু কথা বলছেন যে কারণে আমরা সবাই টিভি পর্দায় দেখলাম, মেহেদী হাসান মিরাজ বলেন, লিটন কুমার দাস বলেন, অন্যান্য খেলোয়াড় আছে, সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন। লয়ের ভিতরে ছিল বলেই তো থার্ড আম্পায়ার আপনাকে আউট দিছে। তবে এখানে একটা বলতে চাই, স্পিড অফ দ্য গেমের কথা যদি আপনি বলেন, তাহলে অবশ্যই আপনাকে এইভাবে আউট করা উচিত হয় নাই। তবে থার্ড আম্পায়ার যদি লটাকে আরেকটু ভালোভাবে অ্যানালাইসিস করতেন, তবে এটাকে আউট নাও দিতে পারতেন। কোন হিসেবে? যদি কোনো বলার, যদি কোনো ফিল্ডার রান নেওয়ার সময় যদি কোনো ব্যাটসম্যানকে বাধাগ্রস্ত করে, এর কারণে যদি তিনি সঠিক সময় যদি ক্রিজে পৌঁছাতে না পারেন, তখন কিন্তু ওই ব্যাটসম্যান আউট হয় না। এটা কিন্তু লয়ের মাঝখানে আছে। হয়তোবা কুমার ধর্মসেনা ওই সময় এই দ্রুতগতির মাঝখানে এই জিনিসটা ভুলে গেছিলেন। যদি এই জিনিসটাকে কাজে লাগাইতে পারতেন, হয়তোবা এই বিতর্কটা জন্ম হতো না। এমনকি আমাদের ক্যাপ্টেনও প্রথমে তিনি হিট অফ দ্য মোমেন্ট স্ট্যাম্পে লাগাই দিয়েছেন, এই আবেদনটাকে তুলে নিতে পারতেন যে না, খেলার সৌন্দর্য বজায় রাখার জন্য এই আউটের আমাদের দরকার নেই। কিন্তু ওই সময় আমাদের ওই উইকেটটা খুবই দরকার ছিল, কারণ কি আমরা যখন প্রথমে বল করা শুরু করলাম আর তারা যখন ভালো ব্যাটিং করা শুরু করলো, 100 রান তারা নিয়ে ফেলছে বিনা উইকেট। এরপর আমরা 3টে উইকেট ফেলাইছি পরপর, কিন্তু তারা আবার 100 রানের উপরে একটা পার্টনারশিপ করে ফেলছে। ওই সময় আমাদের যে কোনো মূল্যে একটা উইকেটের দরকার ছিল। আপনি খেলতে নামছেন, খেলা কিন্তু একটা যুদ্ধ, ঠিক আছে? তো যুদ্ধের ময়দানে আপনি যে কোনো ভাবে নিয়ম মেনে আপনি জিততে চাইবেন, তো ওইটা কিন্তু নিয়ম মেনেই কিন্তু তিনি আউট করছেন। কোনোভাবেই কিন্তু নিয়ম বলে না যে আপনি বলটা টাচ করতে পারেন। আপনি সালমান আগার কথা বলতেছেন, আপনার কাজ কি? আপনি ক্রিজে ফিরে আসা। আপনার কাজ এটা না যে আপনি কিভাবে তাকে বলটা দিবেন। এখন যদি বাংলাদেশের কথা আসেন, বাংলাদেশ যখন পরে ব্যাটিং করতে নামলো, কেন হারলো ভাই? বাংলাদেশ যখন দেখলো 275 রানের টার্গেট, এটা দেখে বাংলাদেশের মাথা নষ্ট হয়ে গেছে। আপনি যদি বলেন বৃষ্টির কারণে বাংলাদেশ হারছে, সেটা কিন্তু আমি মানি না। কেন? প্রথম 5 ওভারের মাঝখানে কিন্তু বাংলাদেশের 3 উইকেট নেই। তানজিদ বড় ম্যাচে তিনি খেলতেই পারেন না, বড় ম্যাচ বলা যাবে না, বড় রান দেখলে কিন্তু তিনি ঘাবড়ে যান। আপনি খেয়াল করে দেখেন, 120 রানের টার্গেট, 140 রানের টার্গেট, তিনি 70-80 রান নিয়ে ফেলেন। কিন্তু যখন 220, 240, 260 এই ধরনের টার্গেট হয়, একটা ম্যাচও তানজিদের ভালো পারফরমেন্স আপনি দেখাতে পারবেন না। সাইফ হাসান কয়েকদিন ধরেই কিন্তু তিনি অফ ফর্মে আছেন। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে তাকে কিন্তু টেকনিক বদলানো উচিত। একটা বলও কিন্তু তিনি প্রপারলি খেলতে পারতেছেন না, বাংলাদেশের কন্ডিশনে। তাকে নিয়ে যদি আমরা সাউথ আফ্রিকা যাই, তাহলে কোন ধরনের ঝামেলা হতে পারে সেটা কিন্তু বুঝতেই পারতেছেন। সৌম্য সরকার যে কিনা লাস্ট ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে 91 করেছিল, তার কি অপরাধ যে তাকে ড্রপ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর কি কেউ আমরা দিতে পারবো? কেউ দিতে পারবো না ভাই। আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত, ইনসুইং বল, আপনি ব্লক দিবেন, আপনি জাস্ট ঠ্যাক দিবেন, আপনি ঠ্যাক দিতে পারতেছেন না, আপনার প্যাডের মাঝখানে বিস্তর ফারাক, বলটা স্ট্যাম্প পড়ে যাচ্ছে। লিটন কুমার দাস দুর্দান্ত খেলতে পারতেছেন, আপনি স্টেট ব্যাটে খেলেন, আপনি সুইপ শট মারলেন, তবে এটা একটা আনলাকি শট ছিল। ওই শটটা যদি ব্যাটে লেগে যেত সুন্দরই হতো।
এই প্রসঙ্গগুলো যদি বলেন, বাংলাদেশ কিন্তু খুব বাজে খেলে আউট হয়ে গেছে, খুব বাজে মানে খুব বাজে, নিচের দিকে কোনো ব্যাটসম্যান তো দাঁড়াইতে পারেনি। আপনি আফিফ বলেন, এতদিন পর আপনি জাতীয় দলে ঢুকছেন, একটু ধরে সে খেলেন, আসলে সম্ভবই না। যখন বৃষ্টির পরে যখন নতুন করে রিভাইজ দেওয়া হলো, তখন কিন্তু অত্যাধিক পরিমাণ রান বেড়ে গেছে, কারণটা কি আমরা কিন্তু প্রথমে 3টে উইকেট হারাই ফেলছি। এখন আজকের ম্যাচে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে বাংলাদেশ কি করা উচিত ভাই? বাংলাদেশে ভালো খেলতে হবে 3টা ডিপার্টমেন্টে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে, এমনকি ব্যাটিংয়ে। ব্যাটিং একটা পরিবর্তন কমন, কোন জিনিসটা কমন হতে পারে? সৌম্য সরকার আছে জাতীয় দলে ঢুকবেন কোন জায়গায়? সাইফের জায়গায়। এখন বোলিংটা আপনি যদি খেয়াল করেন, বোলিং আমাদের কি পারফেক্ট আছে? রিশাদ 8 নম্বর পজিশনে কি ভালো ব্যাটিং করতে পারতেছেন? আমার তো মনে হচ্ছে না। তাহলে রিশাদদের কি জায়গা হবে? অবশ্যই হবে। তাহলে নিচের দিকে কি বোলিং একটু কমানো উচিত? অবশ্যই কমানো উচিত। কিভাবে? যদি আপনি 50 ওভারের খেলা যদি বড় ইনিংস খেলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। 50 ওভারের খেলাটা কোন ধরনের ক্রিকেট? আপনি খেয়াল করে দেখেন বিরাট কোহলি কেন এত সাকসেসফুল, আপনাকে মাথায় রাখতে হবে। 50 ওভারের খেলায় আপনি যেন 20 থেকে 30 ওভার ব্যাটিং করতে পারেন। প্রপার ব্যাটসম্যান যারা, যারা লিটন কুমার দাস, যারা তানজিদ, যারা শান্ত, টপ অর্ডার ব্যাটসম্যান, 20 থেকে 30 ওভার যেন আপনি ব্যাটিং করতে পারেন, তাইলে কিন্তু আপনার 70 থেকে 100 রানের মতো ইনিংস আপনি খেলতে পারবেন। টি-20 ফর্মেট ভিন্ন একটা ফর্মেট, ওইখানে আপনার 15 বল খেলতে হয়। 15 বলে যদি আপনি 40 রান নিতে পারেন, আপনি দুর্দান্ত খেলছেন। কিন্তু এইখানে আপনি 15 বলে 40 করে আউট হয়ে গেলে আপনি দলকে ওইখানে কোনো ফায়দা নিতে পারবেন না। এখানে আপনাকে ব্রেক করে ইনিংস 50 ওভার পর্যন্ত নিতে হবে, এমনকি বড় ইনিংস খেলতে হবে। তখনই কেবলমাত্র আপনি বিপক্ষ দলকে চাপে ফেলাতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। বোলিং এর প্রসঙ্গে যদি আসেন, গতকালকে আমরা কিন্তু আবার অ্যাম্বিশিয়াস হয়ে গেছিলাম পিচটা দেখে। আপনি কোনোভাবে চিন্তা করতে পারেন নাই যে এই পিচে ওই ধরনের কাজ হবে না, কারণটা কি? পিচটা শুধুমাত্র টাইট করা হয়েছে, মানে পিচ যেন ওই ধরনের ব্যাটিং সহায়ক পিচ হয়। সুন্দর একটা পিচ ছিল, কিন্তু আমরা যদি ভালো খেলতে পারতাম তখন কিন্তু দেখা দিতে পারতাম যে আমরা শক্তিশালী দল। প্রথম ম্যাচে কিন্তু তাদেরকে আমরা ধরাশায়িত করে দিয়েছিলাম। আমরা কিন্তু মনে করেছিলাম যে দ্বিতীয় ম্যাচও আমরা পেস দিয়ে তাদেরকে ধরাশায়িত করে ফেলবো। এমনকি পিচটা যেরকম দেখা গেছিল যে একদম গ্রিন, আসলে গ্রিন পিচগুলো এশিয়ার কন্ডিশনে ওই ধরনের কার্যকরী না। যেটা মনে করেন যে আপনার ইংল্যান্ডে হয়, যেটা মনে করেন যে সাউথ আফ্রিকাতে হয়, এই ধরনের পিচ থেকে কিন্তু একদম এই বরাবর বল আসে, আনপ্লেবল ডেলিভারি হয়। কিন্তু আপনি সাবকন্টিনেন্টে কখনোই, যত আপনি সবুজ পিচে দেন না কেন, 10টা পিচের মাঝখানে একটা পিচ এরকম হবে। আজকের ম্যাচে ভালো খেলতে হবে, তেমন কোনো পরিবর্তন তবে বাংলাদেশ দলে করতে পারবেন না। আপনি বড় জোর সৌম্য সরকারকে ঢুকাইতে পারবেন, নিচের দিকে কোনো বলারকে পরিবর্তন করে শরীফুল ইসলামকে ঢুকাইতে পারবেন। এটা হচ্ছে পরিবর্তন। ব্যাটসম্যান তেমন ধরনের পরিবর্তনের সুযোগ নেই, কারণ কি আপনার দলে ওই ধরনের ব্যাটিং অপশনই নেই, আপনি রাখেনই নেই। আমাদের দলে ওই ধরনের ব্যাটসম্যান আমরা রাখিয়ে নেই, যার কারণে অনেক আমরা বের করে দিচ্ছি। কিন্তু তিনি বিগত 2 বছরে সর্বোচ্চ ভালো স্কোর করতে পারছেন ওডিআই ফরম্যাটে। আপনি ওডিআই ফরম্যাটের সাথে আপনি টেস্ট ফরম্যাট কিংবা আপনি টি-20 ফরম্যাট মিলায় না, এক একজন এক এক দিকে পারদর্শী হয়, এটা আপনাকে মানতে হবে। বিরাট কোহলি ওডিআই ফরম্যাটের সেরা ব্যাটসম্যান, হয়তোবা টি-20 জন্য তিনি সেরা ব্যাটসম্যান না। অভিষেক শর্মা তিনি টি-20 সেরা ব্যাটসম্যান, হয়তোবা তিনি ওডিআই ফরম্যাট বা টেস্টের জন্য উপযুক্ত প্লেয়ারই না। এটা আপনাকে মানতে হবে। যে ধরনের ডায়েট প্ল্যানে আপনারা আছেন, যে ধরনের ছোলা ভাজাপুরি খাচ্ছেন, নর্মালি সাধারণ মানুষ এগুলো অ্যাভয়েড করে চলে। আপনারা দেশকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনারা এগুলো খাচ্ছেন, এমনকি সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছবি দিচ্ছেন, বাবার কাজ করতেছেন। দুর্দান্ত না ভাই জিনিসগুলা? আমরা খেলা নিয়ে এতটা সিরিয়াস না, কিন্তু মাঠের মাঝখানে যেগুলো আমরা দেখি, যারা দর্শকরা করতেছে সেই ধরনের ভয়াপনা, এগুলো কিন্তু আমাদের ইমেজকে, বাংলাদেশের ইমেজকে সমগ্র বিশ্ববাসীর কাছে খারাপ করে দিচ্ছে। কারণটা কি? আপনি পাকিস্তানের প্রতি পীড়িত থাকতেই পারে, পীড়িত থাকতেই পারে, মনে মনে পীড়িত থাকতে পারে, সব ভাই পীড়িত থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা, কিভাবে আপনি বাংলাদেশকে রাইখা পাকিস্তানকে সমর্থন করতে পারেন?